হ্যালো, আসসালামু আলাইকুম। গ্লোরিয়াস একাডেমি অ্যান্ড আইটির পক্ষ থেকে আমি রাশেদ খান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিও সিরিজে আমি আলোচনা করব সমাকলন বা ইন্টিগ্রেশন নিয়ে। তাহলে প্রথমে আমরা দেখি সমাকলন জিনিসটা কি। সমাকলনের কাজ হচ্ছে কোনো বস্তুর বা কোনো জিনিসের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সমাকলন অপারেটরটা ব্যবহার করা হয়। আর সমাকলন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াটার নামই হচ্ছে কি সমাকলন। অর্থাৎ সমাকলনের বিপরীত হচ্ছে অন্তরীকরণ, আর অন্তরীকরণের বিপরীত হচ্ছে কি সমাকলন। সমাকলনকে সাধারণত এসটাকে একটু দীর্ঘ করে লেখলে যেটা হয় সেটাকে বলা হয় সমাকলন, অর্থাৎ সামেশন থেকে এই চিহ্নটা আসছে। আর সমাকলনকে আমরা একটা ফাংশনকে সমাকলন আকারে প্রকাশ করতে পারি সমাকলন f(x) dx। f(x) dx এটা হচ্ছে সমাকলনকে এভাবে প্রকাশ করা হয়, যে কোনো ফাংশনকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। তাহলে তো বোঝা গেল সমাকলন মানে ক্ষেত্রফল নির্ণয় করা। সমাকলনের বৈশিষ্ট্য, যদি কখনো এরকমভাবে প্রত্যেকটি জিনিসের সমাকলন করতে বলে, এর অর্থ হচ্ছে তাদেরকে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল সমাকলন করার মতো। অর্থাৎ এই জিনিসটাকে সমাকলন করা আর এখানে প্রত্যেকটি ফাংশনকে আলাদা আলাদা সমাকলন করা একই কথা, একে বলা হয় লিনিয়ারিটি। এটা কেন সম্ভব? এটা লিনিয়ারিটির কারণে সম্ভব। এখন যদি সমাকলন কনস্ট্যান্টের সাথে যদি ফাংশনকে সমাকলন করা হয়, আমরা কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসতে পারি এবং ওই ফাংশনের সমাকলন করতে পারি। সমাকলন মানে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে আমরা বুঝলাম সমাকলন হচ্ছে কি কোনো ফাংশনের ক্ষেত্রফল বা কোনো রাশির বা কোনো জিনিসের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা সমাকলন অপারেটরটা ব্যবহার করা হয়। কারণ কি ক্ষেত্রফলের কারণ আমরা ত্রিভুজ বা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এগুলো একটা শেপে আছে, এগুলোর জন্য নির্দিষ্ট ফর্মুলা আছে। কিন্তু আঁকাবাঁকা জিনিসের জন্য আমাদের কি দরকার? আঁকাবাঁকা জিনিসের জন্য তো আমরা ফর্মুলাতে, যেমন বর্গ বা আয়তক্ষেত্র, এগুলোর কিন্তু একটা সূত্র আমরা কি করতে পারি, সূত্র মুখস্থ করে কি করতে পারি, ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কিন্তু যদি কখনো এরকম শেপ হয়, যেমন এটার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, তখন কিন্তু আমাদের কি দরকার লাগে, সমাকলন অপারেটর লাগে। আর সমাকলন মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের, এই যে আমি এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র একটা, এই জিনিসটাকে ক্ষুদ্র ক্ষুদ্র করে, যত ক্ষুদ্র করতে পারি ক্ষুদ্র ক্ষুদ্র করে তার ক্ষেত্রফল নির্ণয় করে প্রত্যেকটা ক্ষেত্রফলকে যদি যোগ করে দিয়ে তার সমষ্টি নির্ণয় করাটাকে বলা হয় সমাকলন। তাহলে এরকম বক্রাকার বা বিভিন্ন শেপহীন, যেগুলো আমাদের আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র না, এরকম জিনিসের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সমাকলন অপারেটরটা ব্যবহার করা হয়। এই নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন আমি সমাকলনের সূত্রাবলীতে চলে যাচ্ছি। যেহেতু আমরা জানি সমাকলন হচ্ছে কি অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, তাহলে আমি আবার বলি সমাকলন হচ্ছে কি অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। যেমন আমরা কিন্তু যারা অন্তরীকরণ ক্লাসটা করেছেন বা অন্তরীকরণ জানেন, তাদের জন্য একটু সুবিধা। যেমন আগে আমার সাজেশন হচ্ছে আগে অন্তরীকরণ করে নেবেন, তারপর সমাকলন পার্টটা ধরবেন। যেমন আমি যদি x⁴n কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, n x⁻n-1। ঠিক যদি সিমিলার, আমি জানি কি অন্তরীকরণ হচ্ছে সমাকলন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাবো, এটাকে ইন্টিগ্রেশন করলে আমি আবার যেমন আমরা x⁴n কে যদি আমরা যোগজীকরণ করি বা ডিফারেন্সিয়েশন করি পাই n x⁻n-1। ঠিক তদ্রূপ আমরা যদি এটাকে যদি ইন্টিগ্রেশন করি, x⁴n কে ইন্টিগ্রেশন করলে সূত্রটা মনে রাখুন, x⁻n+1 n প্লাস বাই কত n+1 প্লাস c। এই c হচ্ছে কি সমাকলন কনস্ট্যান্ট, মানে সমাকলন ধ্রুবক। তারপর আমরা d/dx কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাই 1। ঠিক তদ্রূপ 1 কে যদি আমরা সমাকলন করি তাহলে পাবো কি x প্লাস c। এখন আমরা যদি d/dx যদি e⁻x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো কি e⁻x। আবার আমরা যদি e⁻x কে যদি
সমাকলন করি বা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো কি e টু দি পাওয়ার x প্লাস c। আবার আমরা যদি d বাই dx অথবা a টু দি পাওয়ার x এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো কি আমরা a টু দি পাওয়ার x লন কত লন a। আমরা যদি a টু দি পাওয়ার x dx কে যদি আমরা কি করি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো a টু দি পাওয়ার x লন a প্লাস কত c। সূত্রগুলো আপনারা মেমোরাইজ করে নেবেন। তারপর হচ্ছে d বাই dx ইকুয়াল টু হচ্ছে যেমন সাইন x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই আমরা cos x পাই। আবার আমরা যদি সাইন x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি মানে সমাকলন করি তাহলে পাবো আমরা তাহলে কি পাবো সাইন x কে যদি সমাকলন করলে আমরা পাবো কি মাইনাস cos x প্লাস c। সাইন x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো cos x। আবার সাইন x কে যদি আমরা সমাকলন বা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো কি মাইনাস cos x x প্লাস c। অনুরূপভাবে এখন আমরা যদি d বাই dx যদি cos x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস কত পাবো সাইন x। অনুরূপভাবে আমরা যদি cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো কি মাইনাস প্লাস সাইন x প্লাস কত c। যদি আমরা tan x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো আমরা sec স্কয়ার x। অনুরূপভাবে আমরা যদি sec স্কয়ার x dx কে যদি সমাকলন করি মানে এটাকে যদি সমাকলন করি তাহলে পাবো আমরা কি tan x প্লাস কত c। সূত্রগুলো আপনারা একটু কষ্ট করে মেমোরাইজ করে ফেলবেন। আবার আমরা যদি d বাই dx যদি cot x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি cot x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো মাইনাস cosec স্কয়ার কত x। এখন আমরা যদি cosec স্কয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো মাইনাস কত cot x প্লাস কত c। আবার আমরা যদি sec x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো sec x and tan x। অনুরূপভাবে আমরা যদি sec x and tan x কে যদি আমি সমাকলন বা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো কি আমরা তাহলে পাবো এই sec x প্লাস কত c। যার সূত্রগুলা আপনারা মেমোরাইজ করে নেবেন। তারপর আমরা যদি cosec x কে যদি আমরা cosec x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে মানে কি cosec x and cot x। আবার আমরা যদি cosec x and cot x কে যদি আমরা সমাকলন করি তাহলে পাবো কি আমরা তাহলে পাবো মাইনাস কত cosec x প্লাস c। তা আশা করি আপনারা এই সূত্রগুলা একটু কষ্ট করে মেমোরাইজ করে ফেলবেন, কারণ এই সূত্রগুলা না পারলে আপনারা ইন্টিগ্রেশনের চ্যাপ্টারের অঙ্কগুলা করতে পারবেন না। এই সূত্রগুলো হচ্ছে বেসিক ফর্মুলা, আর এই পাশটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সূত্র, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র, এটা অন্তরীকরণের সূত্র, এটা হচ্ছে সমাকলনের সূত্র। এই সূত্রগুলা কষ্ট করে একটু মেমোরাইজ করে নেবেন।
এখন আমি ইন্টিগ্রেশনের যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিস্থাপন। যেমন একটা অঙ্ক দেওয়া আছে এরকম sin 2x dx, এটার ইন্টিগ্রেশনের মানটা কত। কিন্তু আমরা কিন্তু বইয়েতে পড়ছিলাম, দেখেন আমরা কিন্তু এই যে sin x dx এর ফর্মুলা জানি, কিন্তু আমরা এই যে sin 2x dx আমরা কিন্তু এখানে sin x এর ফর্মুলা জানি, কিন্তু sin 2x এর ফর্মুলা জানি না। তো তার মানে আমাদের এখানে 2x টাকে একটা প্রতিস্থাপন করতে হবে বা কোনো একটা জিনিস ধরে নিতে হবে আমার সূত্রটাকে sin x এর মতো করার জন্য। অর্থাৎ আমরা যদি ধরি এই 2x এর মানটাকে যদি আমরা z ধরি তাহলে কি দাঁড়ায়, দেখেন 2x এর মানটা আমরা কত ধরলাম, z ধরলাম। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি দাঁড়ায় দেখেন, আপনারা তো অবশ্যই ডিফারেন্সিয়েশন জানেন। ডিফারেন্সিয়েশন কিভাবে করে, তাহলে 2 ইকুয়াল টু কত, 2 ইকুয়াল টু কত dz, এটা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে সুতরাং dx ইকুয়াল টু কত, হাফ dz। তাহলে আমরা dx এর মান কত পাইলাম, dx এর মান পেলাম হাফ dx পাইলাম। তাহলে আমরা এই মানগুলো এখানে বসাই দিই। তাহলে সুতরাং sin, আমরা 2x কে কত ধরেছিলাম, 2x কে আমরা z ধরেছিলাম। তারপর dx এর মান কত, dx এর মান হচ্ছে হাফ কত dz। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আমরা কনস্ট্যান্টকে কি, এই যে সূত্র পড়েছিলাম কি, কনস্ট্যান্টকে কিন্তু ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট বাইরে চলে আসে। তাহলে থাকতেছে কি আমাদের sin z dz। এখন কিন্তু আমরা এই sin z dz অথবা sin x dx এর সূত্র কিন্তু আমরা জানি। তাহলে আমরা যদি sin z কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, sin কে যদি আমরা ইন্টিগ্রেশন করি পাবো কি মাইনাস cos x প্লাস সি। সবসময় মনে রাখবেন ইন্টিগ্রেশন করার পর তার সাথে একটা সি দিতে হবে, সি হচ্ছে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এখন আমরা মাইনাস হাফ মাইনাসটা এখানে নিয়ে আসলাম, তারপর cos, তারপর z এর মান আমরা কি ধরছিলাম 2x এর মানটা বসাই দেব। অর্থাৎ sin 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে কত, মাইনাস হাফ cos 2x প্লাস কত সি। এভাবে আমরা কি করতে পারি, যে কোনো জিনিসের ইন্টিগ্রেশন করতে পারি প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে। যদি আমাদের বেসিক ফর্মুলা না থাকে তখন এই যে এখানে আমরা সূত্রতে কি শিখছিলাম, আমরা শিখছিলাম যে sin x dx, এখানে কি থাকার কথা ছিল x, কিন্তু এখানে আছে কত 2x। তো অবশ্যই এই 2x কে আমরা কোথায় কনভার্ট করব, একটা রাশিতে কনভার্ট করব। যেমন এই যে এরকম রাশিতে কনভার্ট করেছি আমরা, কিন্তু এটা sin x বা sin z dz এর সূত্র কিন্তু আমরা জানি, কত সূত্র কত, cos মাইনাস cos x। তো এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে যে কোনো জিনিসের ইন্টিগ্রেশন করার একটা প্রসেস। এখন আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার কত mx প্লাস কত dx। তাহলে এটার ইন্টিগ্রেশন কত, আমরা কিন্তু বেসিক ফর্মুলাতে আমরা কি পড়েছিলাম, e টু দি পাওয়ার x dx, এখানে কিন্তু শুধু x, কিন্তু mx ছিল না। সেই বিধায় আমাদের এই mx কে আমরা কোথায় কনভার্ট করব, x এ বা একক জাতীয় মানে একটা রাশিতে কনভার্ট করব। এটা কিন্তু আমাদের বেসিক ফর্মুলা ছিল। তাহলে সূত্রটা কি ছিল, e টু দি পাওয়ার x প্লাস সি, কিন্তু আমাদের এখানে কিন্তু কি আছে, mx আছে। তাহলে আমরা আগের প্রসেস প্রতিস্থাপন করে নিব। ধরি এই mx এর মানটাকে আমরা কত ধরলাম, mx এর মানটাকে আমরা z ধরলাম। যদি এটাকে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার মানটা থাকছে কত, m কত dz বাই কত dx। তাহলে এখান থেকে আমরা কার মানটা বের করব, এখান থেকে আমরা dx এর মানটা বের করব। dx ইজ ইকুয়াল টু কত 1/m কত dz। তাহলে আমরা এই মানগুলা আমরা এই সমীকরণে বসাই দেব, মানে এই রাশিতে বসাই দেব। তাহলে সুতরাং
ই টু দি পাওয়ার এম এক্স এর মান আমরা কত ধরেছিলাম, এম এক্স এর মানটাকে আমরা জেড ধরেছিলাম, এ জেড। তারপর ডিএক্স এর মান কত, ডিএক্স এর মান হচ্ছে 1/m dz। এখানে m কিন্তু কনস্ট্যান্ট, তাহলে আমরা m এর মানটাকে কি করি, বাইরে নিয়ে আসি, তাহলে 1/m, তাহলে থাকতেছে কত, ই টু দি পাওয়ার জেড ডি জেড। আমরা কিন্তু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স অথবা ই টু দি পাওয়ার জেড ডিজেড এর সূত্র কি, ই টু দি পাওয়ার এক্স অথবা ই টু দি পাওয়ার জেড। তাহলে আমরা কিন্তু সহজে কি করতে পারছি, এই এম কে প্রতিস্থাপন করে আমাদের বেসিক ফর্মুলাতে নিয়ে আসতে পেরেছি। সব সময় মনে রাখবেন, যে কোনো অঙ্ক যেভাবেই থাকুক এটাকে প্রতিস্থাপন করে, এটাকে রূপান্তরিত করে আপনি বেসিক ফর্মুলাতে নিয়ে আসবেন। তাহলে 1/m ই টু দি পাওয়ার কত, জেড প্লাস কত, সি। এখন আমরা 1/m ই টু দি পাওয়ার জেড এর মান কত, জেড এর মান হচ্ছে কত, এম এক্স প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইন্টিগ্রেশনের অঙ্কগুলো প্রতিস্থাপনের পদ্ধতিতে করতে হয়। অর্থাৎ আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করি, দেখেন এই অঙ্কটার সাথে কি ছিল, এই অঙ্কটাতে থাকার কথা ছিল কি, ই টু দি পাওয়ার এক্স থাকার কথা ছিল, কিন্তু এর সাথে সহগ হিসাবে কি আছে, এম আছে। যদি আমাদের অঙ্কটা বেসিক ফর্মুলা ছিল এরকম, কিন্তু যখনই এটার সাথে এম যোগ হয় তাহলে কি পরিবর্তন হচ্ছে দেখেন, যখনই আমাদের বেসিক ফর্মুলা বা এক্স এর সাথে ধ্রুবক হিসাবে সহগ হিসাবে কিছু থাকে, সে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। দেখেন এখানে আমাদের মূল ফর্মুলা এরকম ছিল, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার এক্স। যখনই তার সাথে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, তো অতিরিক্ত এই এমটা আসছে, তাহলে এই এমটা কি হয়ে যাবে, এমটা ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি বেসিক ফর্মুলার সাথে যদি কোনো বা এক্স এর সাথে যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে, ওই কোএফিসিয়েন্টটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। ঠিক তদ্রূপ ওই সাইনের ক্ষেত্রে আমরা কি করেছি, যেমন সাইনের ক্ষেত্রে এই অঙ্কটা, যেমন ইন্টিগ্রেশন সাইন কত, এ 2x dx, তাহলে অঙ্কটার রেজাল্টটা কি হবে, আমরা তাহলে বেসিক সূত্রটা আমরা কি জানি, বেসিক সূত্র জানি সাইন কত, সাইন এ এক্স, এটা সূত্রটা কি বলুন তো, মাইনাস কত, এ কস এক্স প্লাস কত, সি। এটা হচ্ছে বেসিক সূত্র, কিন্তু বেসিক সূত্রের সাথে মানে এক্স এর সাথে কি আছে, 2। তো আমি বলছি বেসিক সূত্রের সাথে এক্স এর সাথে যদি কোনো সহগ থাকে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 1/2 সাইনের ইন্টিগ্রেশন করলে কত হয়, মাইনাস কত, কস 2x প্লাস কত, সি। তাহলে আমাদের বেসিক সূত্রের সাথে যেমন এক্স এর সাথে যদি সহগ হিসাবে কিছু থাকে, ওই সহগটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। যেমন আমি আরেকটা উদাহরণ করছি, যেমন কত, সাইন কত 2x প্লাস কত 4 dx। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, আমরা কিন্তু জানি সাইন এক্স ডিএক্স এর সূত্র কি, মাইনাস কস এক্স। আর আমি বলছি কি, যদি এক্স এর সাথে কোনো সহগ থাকে সে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখি এক্স এর সাথে কি আছে, এক্স এর সাথে 2 আছে, তো 2টা কি হয়ে যাবে, 2টা ভাগ হয়ে যাবে, তাহলে 1/2। তাহলে সাইন একে যদি আমরা এই ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, মাইনাস কত, কস এক্স হয়ে যায়, এত প্লাস কত, কস এক্স। আর যেহেতু এক্স এর সাথে সহগ হিসাবে 2 আছে, 2টা কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই অঙ্কগুলা সলভ করতে পারি, এটা হচ্ছে একটা টেকনিক। তাহলে আমি আরেকটা অঙ্ক দেখে দিচ্ছি, যেমন sec স্কোয়ার এ এক্স প্লাস কত বি ডিএক্স। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, তাহলে আমরা জানি, আমরা কিন্তু sec স্কোয়ার সূত্রটা কি জানি, আমরা এই যে sec স্কোয়ারের সূত্র, এই যে sec স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, এ 10x প্লাস কত, সি। কিন্তু এখানে কিন্তু দেখেন আমাদের এই যে মূল এক্স এর সাথে, মানে মূল ফর্মুলাটি এটা ছিল, কিন্তু এখানে এক্স এর সাথে কি আছে, এক্স আছে। তাহলে আমরা বলছি কি, এক্স এর সাথে যেটা সহগ হিসাবে থাকবে সেটা কি হবে, ভাগ হবে। তাহলে এই পুরোটা সূত্রটা যদি আমি ইন্টিগ্রেশন করি এটাকে, তাহলে কি পাবো আমরা, 10x, এক্স মানে কি পুরোটা 10ax প্লাস কত বি। তারপর দেখবো এক্স এর সাথে সহগ হিসাবে কি আছে, এ আছে, তাহলে সেটাকে ভাগ দিয়ে দেবো, যেটা আছে সেটা ভাগ দিয়ে দেবো, প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এভাবে আমরা অঙ্কগুলা, এই প্রসিডিউরগুলোতে কিভাবে এভাবে আগাবো।
তাহলে আমি আপনাদেরকে আরেকটা বেসিক ফর্মুলা দেখাই দিচ্ছি, মানে আরেকটা বেসিক সূত্রটাকে ভালো করে খেয়াল করবেন, খুবই ইম্পর্টেন্ট সূত্রটা। যেমন আমরা যদি d/dx আমরা যদি এই যে ln x এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, 1/x পাবো। ঠিক তদ্রূপ আমরা যদি 1/x এর dx এই ফর্মুলাটাকে যদি আমরা কি করি, যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, ln x পাবো। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ln x প্লাস কত, c। এই ফর্মুলাতে আমরা কিছু অঙ্ক করব। তাহলে দেখেন, তাহলে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে এই ম্যাথটা একটু খেয়াল করি। যেমন dx কত, 2x প্লাস কত, 5। তাহলে এই ম্যাথটা কিন্তু আমার এই ম্যাথটার সাথে যে 1/x, বাট এখানে x এর সাথে কি আছে, 2 আছে সহগ হিসেবে। তাহলে সিম্পল হিসাব, তাহলে আমরা রেজাল্টটা কি জানি, ln কত, ln নিচেরটা, এই যে এখানে 1/x dx এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়েছে, ln এই নিচেরটা। ঠিক আছে, ঠিক তদ্রূপ এটাও কি, ln নিচেরটা 2x প্লাস কত, 5। বাট এখানে x এর সাথে কি আছে, 2 আছে, তাহলে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, প্লাস সি। সবসময় ইন্টিগ্রেশন অঙ্ক করার পরে অবশ্যই সাথে সি দিতে হবে। এটা কেন দিতে হবে আমি পরে বুঝাই দেবো, বাট আপনারা দিবেন। এখন আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলা, বেসিক সহকারে বুঝতে হবে। এখন অঙ্কটা দেখেন, এটা হচ্ছে 2 মাইনাস কত, 7x টু দি পাওয়ার কত, 4 ইকুয়াল কত, dx। এই অঙ্কটা আমরা কিভাবে করব, তা আমরা কিন্তু মূল যে ফর্মুলা সেটা শিখেছিলাম কি, x টু দি পাওয়ার n dx, এই ফর্মুলা শিখেছিলাম। তাহলে এই ফর্মুলাটা আমরা কি ইন্টিগ্রেশন করলে কি হয়, x টু দি পাওয়ার কত, n প্লাস 1 n প্লাস 1 প্লাস কত, c। এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা। কিন্তু এখানে কিন্তু আমাদের এই x এর সাথে কি আছে, -7 আছে, মানে কোএফিশিয়েন্ট হিসাবে কি আছে, -7 আছে। তাহলে আমরা পুরোটাকে কি মনে করি, x মনে করে নিই, x মনে করি। তাহলে x মনে করলে তাহলে দেখেন আমাদের সূত্রটা কি হবে, 2 মাইনাস কত, 7 আছে, x টু দি পাওয়ার কত, n প্লাস 1, তাহলে 4 প্লাস 1 বাই কত, 4 প্লাস কত, 1 এত। তাহলে 4 প্লাস 1 প্লাস কত, c। কিন্তু আমরা দেখলাম এই x আমাদের মেইন ফর্মুলাতে কি ছিল, শুধু x ছিল, কিন্তু এখানে x এর সাথে কি আছে, x এর সাথে আছে -7 আছে। তাহলে আমরা কি বলছি, ওইটা কি হয়ে যাবে, যে x এর সাথে যেটা থাকে সেটা কি হয়ে যায়, সেটা ভাগ হয়ে যায়, অর্থাৎ ভাগ করে দিই 1 বাই কত, -7। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা যদি কাজ করি, কাজটা করলে কি হবে, মাইনাস কত, এখানে হবে কত, 5, তাহলে 5 সাথে কত, 35 কত, 35 কত, 2 মাইনাস কত, 7x প্লাস কত, 5 প্লাস কত, c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এভাবে আমরা কি করব, যে কোনো অঙ্ককে আমরা প্রতিস্থাপনের পদ্ধতিতে বা প্রতিস্থাপনের বেসিকটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, এই অঙ্কগুলো সমাধান করব এবং দেখব মূল ফর্মুলা x এর সাথে সহগ হিসাবে যেটা থাকে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। যে এখানে যেটা হয়েছে, যে এখানে x এর সাথে কি আছে, মাইনাস কত, 7, 2 থাক, আমরা 2 নিয়ে টেনশন করে লাভ না, আমরা পুরোটাকে x মনে করি, আর x এর সাথে যা আছে সেটা কি হবে, ভাগ হবে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, প্রতিস্থাপনের সাহায্যে যে কোনো সংখ্যার কি সমাকলন বা ইন্টিগ্রেশন করতে পারি। এখন আমরা আরেকটা অঙ্ক দেখেন, যেমন এই অঙ্কটা, যেমন e টু দি পাওয়ার x প্লাস কত 1 কত e টু দি পাওয়ার কত x dx। এই ম্যাথটা একটু খেয়াল করুন, এটার ইন্টিগ্রেশন আমরা নির্ণয় করব। তাহলে এটা করার জন্য আমাদের কিছু কাজ করে নিতে হবে, এটাকে একটু সিম্পলিফাই করে নিই। যেমন e টু দি পাওয়ার x, যেমন এটাকে আমরা যদি ভেঙে লিখি, যেমন e টু দি পাওয়ার x রুট ওভার কত e টু দি পাওয়ার x প্লাস কত 1 বাই কত e টু দি পাওয়ার x ইকুয়াল টু কত dx। যারা এই জিনিসটা বুঝেন নাই তারা এই জিনিসটা বুঝেন, a প্লাস b বাই m যদি হয়, অর্থাৎ এটাকে আমরা ভেঙে লিখতে পারি a বাই m যোগ কত b বাই m, এভাবে লেখা যায়। ঠিক সেটা এটার মনে মনে আমরা a ধরি যোগ b, আর এটা কত m। তাহলে আমি আলাদা আলাদাভাবে লিখতে পারি যে সূত্রের সাহায্যে। এটা হচ্ছে ফর্মুলা, বেসিক ফর্মুলা।
যারা 9 10-এ ভালো করে পড়ে আসছেন তাদের জন্য ম্যাথমেটিক্স অনেক সহজ, বেসিক সহকারে পড়ে আসতে হবে। আর যাদের বেসিক দুর্বল তাদের জন্য একটু কষ্ট হবে, তাদের পরিশ্রম করতে হবে বেশি। তাহলে আমরা এখানে রুট ওভার ই টু দি পাওয়ার এক্স কে এত দ্বারা ভাগ দিলে কি হয়, রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস কত, এখানে হবে কত, ই টু দি পাওয়ার মাইনাস কত এক্স বাই 2। আমরা এই রুট ওভার মানে কত হাফ, আর এটাকে যদি উপরে নিয়ে আসবো তখন সে কি আকারে চলে যাবে, ইনভার্স আকারে চলে যাবে, ইকুয়াল টু কত ডি এক্স। তাহলে আমরা যদি এটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে লিখি তাহলে কি হবে, ই টু দি পাওয়ার কত এক্স বাই 2, এ 2 মানে হচ্ছে হাফ, ডি এক্স প্লাস কত ই টু দি পাওয়ার মাইনাস কত এক্স বাই 2 dx। তাহলে ইন্ডিভিজুয়াল ভাবে আমরা কি করব, তাদেরকে ইন্টিগ্রেশন করব। এখন আমরা কিন্তু জানি ই টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন হচ্ছে কত, ই টু দি পাওয়ার x, বাট এটা তার x না, x এর সাথে কি আছে, হাফ আছে, হাফ কি হয়ে যাবে, হাফ ভাগ হয়ে যাবে, ভাগ মানে x এর সাথে যাই থাকে সেটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, প্লাস। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা ই টু দি পাওয়ার মাইনাস x এর সূত্র কি, ই টু দি পাওয়ার মাইনাস x এর সূত্র ই টু দি পাওয়ার মাইনাস x বাই কত 2, বাট x এর সাথে কি আছে, মাইনাস হাফ আছে, এই মাইনাস হাফটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, a প্লাস সি। তাহলে এইভাবে আমরা কি, এটাই অ্যান্সার। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, ইন্টিগ্রেশন অঙ্কগুলো সিম্পলি একটা সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো, আমরা সমাধান করতে পারবো। এখন আমি আপনাদেরকে আরেকটা অঙ্ক দেখাই দিচ্ছি, খুবই সিম্পল একটা অঙ্ক। অঙ্কটা হচ্ছে, আর না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোন পার্টটা বা কোন জিনিসটা আপনারা বুঝেননি। যেমন ই টু দি পাওয়ার কত 5x প্লাস কত ই টু দি পাওয়ার কত 3x, তাহলে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কত x dx। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব, তাহলে এই অঙ্কটা সমাধান করতে হলে আপনাদের একটা টিক্স ফলো করতে হবে, একটা টেকনিক ফলো করতে হবে। এখানে দেখেন 5 আর 8 এর যোগ, 5 আর 3 যোগ করেছে কত 8, এবং তাদেরকে 2 দ্বারা ভাগ দিয়ে দিবেন, যেহেতু 2 দ্বারা মানে এবার আছে, তাহলে কত 4। তাহলে এখানে আমরা কত কমন নেব, ই টু দি পাওয়ার 4x কমন নেব। তাহলে ই টু দি পাওয়ার 4x কমন কি থাকছে, ই টু দি পাওয়ার x, আর এখানে যদি ই টু দি পাওয়ার 4x কমন দিলে তাহলে কি থাকছে, ই টু দি পাওয়ার মাইনাস x থাকতেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ই টু দি পাওয়ার x থাকতেছে, আর এখানে কি থাকছে, ই টু দি পাওয়ার x প্লাস কত ই টু দি পাওয়ার মাইনাস x, তাহলে কি dx। তাহলে আমরা দেখেন এটা কাটাকাটি চলে যায়, তাহলে দিন শেষে থাকতেছে কত ই টু দি পাওয়ার কত 4x dx। তাহলে ই টু দি পাওয়ার 4x dx এর মানে, তাহলে ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি, আমরা নরমালি লিখি ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন যা আছে তাই 4x, আর দেখলাম x এর সাথে সহগ হিসাবে কি আছে 4 আছে, তাহলে 4টা কি হবে, ভাগ হয়ে যাবে, প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এইভাবে যে কোনো ফাংশনের কি করতে পারি, ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারি। তাহলে এই টেকনিকটা আপনারা ফলো করবেন, যে এরকম জাতীয় অঙ্কের ক্ষেত্রে 5 এবং 3 তাদের অ্যাভারেজ দিবেন 4, সেটা কমন নেবেন। তাহলে কমন নিলে কি হয়, কমন দিলে আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে ইন্টিগ্রেশন অঙ্কগুলো খুব সহজে সমাধান করা যায়। একটা HW দিয়ে দিচ্ছি, এটা আপনার বাড়িতে করবেন। যেমন ই টু দি পাওয়ার কত 7x, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার কত 11x, তাহলে ই টু দি পাওয়ার x প্লাস কত ই টু দি পাওয়ার মাইনাস কত x, সরি ই টু দি পাওয়ার 2x না, সরি এটা 2x, তাহলে এটার মান কত সেটা আপনারা বের করবেন। ওই যে সিস্টেম কত কমন নেবেন, 9 আর 11 হচ্ছে কত, 9 আর 11 হচ্ছে 18, 18কে 2 দিয়ে ভাগ দিলে হয় কত, সরি 7 আর 11 হচ্ছে 18, 18কে 2 দিয়ে 9 হয়। তাহলে এখানে আপনারা কত কমন দিবেন, এখানে আপনারা 9x কমন নেবেন।